আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অস্থিরতা কাটেনি শিল্পাঞ্চল আশুলিয়ায়। আজও ছুটি ঘোষণায় বাধ্য হয়েছে 15টি শিল্প তৈরি পোশাক কারখানা। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৈরি পোশাক কারখানাগুলোর সামনে র্যাব, পুলিশ, শিল্প পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর সাঁজোয়া যান। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। গতকাল শ্রমিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতাদের নিরাপত্তার আশ্বাসে শনিবার সকাল থেকে উৎপাদনে ফেরার ঘোষণা দেয় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। তবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরও শিল্পাঞ্চল আশুলিয়ায় কমেনি অস্থিরতা। সকাল থেকেই ছুটি দিতে বাধ্য হয় একের পর এক কারখানা। আমরা কোনো বিশৃঙ্খলা না করে আমরা কাজ স্টপ রেখে আমরা সবাই বসে থাকবো। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা কারখানার ভিতরে ঢুকবো, পাস করবো, কাজ ধরবো না। আমাদের দাবি 16 দফা, ঠিক আছে। এখন ছেলেদের নিয়োগ নাই, এখন ছেলেদের নিতে হবে। যদি মালিক পক্ষ আমাদের দাবি মানে তাহলে আমরা কাজ করব, নাহলে আমরা কাজ করব না। এদিন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সদ্য অপসারিত ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন নাসা গ্রুপের তৈরি 3টি পোশাক কারখানা থেকে শুরু হয় অস্থিরতা। পরে তা ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী অনন্ত গ্রুপ ও শারমিন গ্রুপে। ওয়ার্কাররা কাজ শুরু করছিল, কিছু লোক মনে হয় যে এদের বাইরে থেকে ফোন আসে, এই ফোনে কমিউনিকেশন হয়, তারপরে আস্তে আস্তে কাজ শুরু হলো, যে একটু আগে বেরিয়ে গেল। শিল্প মালিকরা বলছেন, ঈদের ছুটি 12 দিন ঘোষণা সহ শ্রমিকরা এমন সব দাবি করছেন যা তারা আগে কখনো শোনেননি। কিছু কিছু ফ্যাক্টরিতে তাদের ইন্টারনাল ম্যানেজমেন্টের প্রবলেমের কারণে কাজ হয় নাই, শ্রমিকরা ফেরত চলে গেছে শান্তিপূর্ণভাবে। আর কিছু কিছু ফ্যাক্টরি গতকাল থেকে বন্ধ ছিল, ওনারা এখনও যেহেতু ওনাদের ইন্টারনাল প্রবলেমগুলো সলভ করতে পারেন, এই জন্য ফ্যাক্টরি খোলে নাই। যারা এগুলোর মধ্যে ঢুকেছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করছি, আমরা এগুলো পেয়ে গেছি যে তাদের কোনো ছাড় নাই। শিল্পাঞ্চলের নিরাপত্তায় পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর টহল জোরদার করা হলেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, আশুলিয়া, ঢাকা। স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবনকে জাদুঘর বানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। জাদুঘর বিশেষজ্ঞদের মধ্য থেকে কমিটি করে দ্রুতই কাজ শুরু করা হবে বলে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। স্বৈরাচার শেখ হাসিনার বাসভবন ছিল গণভবন। গত 5ই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা বিদেশে পালিয়ে যাওয়ার পর গণভবন দখলে নিয়েছিল ছাত্র জনতা। এরপর গণভবনটি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। কিভাবে এই গণভবনকে স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে তা দেখতে প্রথমবারের মতো শনিবার গণভবন পরিদর্শনে যান 3 উপদেষ্টা। পরিদর্শন শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের আসল পরিণতি কী হয় এবং জনগণই যে সব ক্ষমতার মালিক, এই বিষয়টি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্যই এই জাদুঘর বানানো হবে। যে কোনো স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। জাদুঘর বিশেষজ্ঞদের দিয়ে কমিটি করে দ্রুতই কাজ শুরু করা হবে বলে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একটা কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে, যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন, তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। গণভবন জনগণের সম্পদ, জনগণকে ফিরিয়ে দেওয়া হবে উল্লেখ করে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, ফ্যাসিবাদী শাসক যে আচরণ করেছে সে আচরণ যাতে কে এখন করতে না পারে সে ব্যাপারে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। আমরা বারে বারে বলেছি, আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। কাজ শেষ করা হলে জাদুঘরটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান পরিদর্শনে আসা উপদেষ্টারা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডে যে বিদেশি হস্তক্ষেপ ছিল তা বের হতে শুরু করেছে। সকালে নার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাবের 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, আমেরিকা এবং যুক্তরাজ্যে দল মত নির্বিশেষে সবার ঠাঁই হলেও শেখ হাসিনার ঠাঁই হয়নি। ভারত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে সন্তুষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক বলেও মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। শেখ হাসিনা আজকে বাংলাদেশে নেই। এই কষ্ট, এই দুঃখ ভারতের নীতি নির্ধারকরা কি ভুলতে পারছেন না? পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা, এইটা নিয়ে সংশয় দীর্ঘদিনের। এটা কারা ঘটিয়েছে? ডিএডি রহিম জেলখানার মধ্যে কারা তাকে হত্যা করেছে? কেন সে জেলখানার মধ্যে মারা গেল? এখানে বিদেশি হস্তক্ষেপ থাকতে পারে। সেই হস্তক্ষেপ নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ, তার মন্ত্রীরা যায়, তার নেতারা যায় সাদা পতাকা নিয়ে, তাদেরকে কিছু বলে না, আর অন্য আইন শৃঙ্খলা বাহিনী গেলে তার দিকে গুলি করে। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ। শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে বয়সসীমা ৩৫ করার পক্ষে যৌক্তিকতা তুলে ধরেন আন্দোলনকারীরা। তারা বলেন, বর্তমানে চাকরি প্রার্থীদের সাথে বিদ্যমান বৈষম্য দূর করতে হবে। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থাকার ফলে দেশে দক্ষ জনবল, গবেষক গড়ে উঠছে না বলেও দাবি তাদের। আন্দোলনকারীরা বলেন, চাকরিতে প্রবেশের কোনো বয়সসীমা থাকা উচিত নয়। চাকরির বয়স নির্দিষ্ট করে দীর্ঘদিন ধরেই মেধাবীদের সাথে বৈষম্য করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থার দিকে নজর না দিয়ে এমন বয়সসীমা নির্ধারণ অযৌক্তিক বলেও মন্তব্য করেন তারা। দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন বলে হুঁশিয়ারি করেন। এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি আবিরের কাছে। আবির, শাহবাগে তো আন্দোলনকারীরা বোধহয় এখনো অবস্থান করছেন, তো তাদের আন্দোলনের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন এবং তারা কতক্ষণ এখানে থাকবেন বলে আপনি জেনেছেন? আপনি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এখানে কিন্তু অনেক আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। তাদের যেটি দাবি যে চাকরির বয়সসীমা ৩৫ করার জন্য তারা যে দাবিটি জানিয়েছেন, সকাল 11টা থেকে এখন পর্যন্ত কিন্তু তারা এই শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ আগে, ঠিক 30 মিনিট আগে কিন্তু তারা এই শাহবাগ চত্বরে, শাহবাগের মোড়ে তারা অবস্থান নিয়েছেন, যার ফলে কিন্তু আপনি দেখেছেন যে এই এলাকাটিতে কিন্তু একটি যানজট পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা যেটি বলছেন যে গত 12 বছর ধরে তারা যে দাবি জানিয়েছেন চাকরিতে বয়সসীমা বৃদ্ধির জন্য, অর্থাৎ 35 করার জন্য, সেই দাবিটি কিন্তু মেনে নেওয়া হয়নি। গত সরকার, শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্নভাবে অবৈধভাবে নিয়োগ দিয়ে অনেককে নিয়োগ দেওয়া হয়েছে, সেই অভিযোগটি তারা করেছেন। এখন পর্যন্ত তারা তাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত কিন্তু তারা এই জায়গাটিতে অবস্থান নেবেন। তারা আরেকটি বিষয়ে আপনাকে জানিয়ে রাখি, দুপুর 3টা পর্যন্ত কিন্তু তারা এই স্থানে অবস্থান নেয়ার কথা এখন পর্যন্ত জানিয়েছেন। একটি স্মারকলিপি দেওয়া হয়েছে শিক্ষা উপদেষ্টার নিকট। দুপুর 3টা নাগাদ যদি সেখান থেকে কোনো সমাধান না আসে, তারপরে আসলে কি বিষয়ে তারা অবগত হবেন সেটি তারা পরে সিদ্ধান্ত নেবেন। কিন্তু আপাতত দাবি না মেনে নেওয়া পর্যন্ত কিন্তু তারা অবরোধ চালিয়ে যাবেন এবং সেই অবরোধ চালানোর তারা হুঁশিয়ারি দিয়েছেন। এখন পর্যন্ত এই শাহবাগ এলাকা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। শ্রমিক হত্যার যথাযথ তদন্ত করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন শ্রমিক হত্যার ঘটনা নিয়ে গঠিত গণতদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক আনু মোহাম্মদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মজুরি আন্দোলনে গার্মেন্টস শ্রমিক হতাহতের ঘটনার অনুসন্ধান প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। শ্রমিকদের নিয়মিত মজুরি বিন্যাসে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া নিশ্চিত সহ 9 দফা সুপারিশ তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে গণতদন্ত কমিটির সদস্যরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে যেভাবে শ্রমিকদের ওপর হামলা করা হয়েছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও একইভাবে শ্রমিকদের ওপর হামলা করা হচ্ছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান গণতদন্ত কমিটি। শ্রমিক হত্যার যথাযথ তদন্ত করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এত মাস হয়েছে, তার কোনো মামলাও হয় নাই, তদন্ত হয়নি, কিছুই হয়নি, সেটা করতে হবে। পুলিশ ও তৎকালীন সরকারি দলের সন্ত্রাসী বাহিনী শ্রমিকদের উপর হামলা করেছে, গুলি করে হতাহত করেছে, তারপরে আবার সেই শ্রমিকদের নামে মিথ্যা মামলা দিয়ে আটক করেছে, নির্যাতন করেছে। হয়রানি এখনও অব্যাহত আছে। অবিলম্বে সবাইকে ক্ষতিপূরণ দিয়ে
দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।